সাপোজ তোমাদেরকে বলা হলো আমাদের তামিম খুব ভালো ব্যাটসম্যান, ভালোই রান করে থাকে। এই তামিমের আমরা 10 দিনের রানগুলো লিখব। তার অর্থাৎ ফার্স্ট ম্যাচ, ম্যাচ 1, ম্যাচ 2, তারপর হচ্ছে ম্যাচ 3, ম্যাচ 4, ম্যাচ 5, ম্যাচ 6, ম্যাচ 7, ম্যাচ 8, আরেকটু নেই, ম্যাচ 9 এবং ম্যাচ 10। আমরা তামিমের 10 দিন, লাস্ট যে 10 দিন সে খেলেছে তার রানগুলো আমরা নিচ্ছি। ধর আমরা নেট থেকে আইসিসি ওয়েবসাইট থেকে নিয়ে নিলাম লাস্ট 10 ম্যাচে। তো রানগুলো কেমন হতে পারে আমাকে একটা আইডিয়া দাও তো, তোমরাই বলো। 2 হ্যাঁ 30 প্রথমেই 2 রান দিচ্ছ, তামিম এতটাই খারাপ ব্যাটসম্যান? আচ্ছা এখানে কত লিখি? 30, তারপরে 45, তারপরে কত? 20। আপাতত ফার্স্ট টাইম একটু ভেরিয়েশন করে বলো, পরেতে তোমাদের লজিক ঠিক করে দিব না। এখানে 25। সেই তোমরা ওকে সেঞ্চুরি দিচ্ছ না, কটা লিখছি? 1 2 3 4 5 6 7, তাই না? 2 4 6 7, 50 20 আর 70। এই ক্ষেত্রে ধরো নাও এইটা হচ্ছে তার 10 দিনের রান করার অবস্থা। এখন তোমাদের বেশ কিছু কোশ্চেন করি, খুবই সিম্পল। যেমন তামিমের এই 10 দিনের মধ্যে সবচেয়ে মিনিমাম রান কত? মিনিমাম রান 0 আর ম্যাক্সিমাম রান 110। এই দুইটার মধ্যে রেঞ্জ অর্থাৎ বলা হয় ডিফারেন্স কত? 110। কিভাবে এটা বুঝতে পারলাম 110? এর ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুটা বিয়োগ করে দিয়েছি। খেয়াল করো, এইটাকে বলা হয় রেঞ্জ, ক্যাপিটাল হাতের আর দ্বারা। এইটাকে আমরা বললাম যে ম্যাক্সিমাম রান, মানে ম্যাক্সিমাম রান মাইনাস মিনিমাম রান। এই দুইটা থেকে আমরা রেঞ্জ বের করেছি না? ম্যাক্সিমাম রান থেকে মিনিমাম বের করতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, তার মানে এইটা কি? রেঞ্জ। এটা কি? রেঞ্জ। রেঞ্জ মানে ডিফারেন্স বিটুইন হাই লো এন্ড লো। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসো, তোমাদের যখন আমি সেন্ট্রাল টেন্ডেন্সি করিয়েছি তখন মিন ভ্যালু বের করা করিয়েছি। মিন ভ্যালু, তার মানে এই তামিমের রান থেকে আমরা মিন ভ্যালু x বার এটা চাইলে বের করে নিতে পারি। সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? সবগুলো যোগ করে টোটাল নাম্বার 10, তাই না, ভাগ করবে। দ্যাট মিন্স সূত্রটা দেখলে এমন দেখা যায় সামেশন অফ xi ডিভাইডেড বাই n, রাইট? এখানে একটা ভ্যালু আসবে। ওকে ফাইন। আচ্ছা, আমরা চাইলে তার হচ্ছে মিডিয়ান ভ্যালুটা বের করতে পারি। মিডিয়ান ভ্যালু বের করতে হলে কি করতে হয়? আগে এটাকে সর্ট করতে হবে। সর্ট করে দেখতে হবে এটা জোড় না বিজোড়। যেহেতু এটা জোড়, তাহলে জোড়ের সূত্র কি হবে? n/2 তম ভ্যালু প্লাস n/2 প্লাস 1 তম ভ্যালু ডিভাইডেড বাই 2। তার মানে তোমরা এটাও জানো, আশা করি এই ভ্যালুটাও বের করতে পারবা। ওকে, তারপরে তার মোট ভ্যালু বের করতে পারবা। মোট এখানে ডিসক্রিট টাইপ অফ ডেটা। মোট বলতে বোঝায় যে ডেটাটা সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে। এইখানে সবগুলো ডেটাই একবারই এসেছে, দুইবার কোনোটা আসেনি। তার মানে এর মোট ভ্যালু কত হবে? 0 না 1? যখন কোনো ভ্যালু দুইবার আসবে, কোনো ভ্যালু যখন ধরো তার 27 রান দুইবার, তার মানে আমরা মোট ভ্যালু কত বলবো? 27। যদি এমন হতো যে 98 আছে 3 বার, তাহলে আমরা বলতাম মোট ভ্যালু 98, অর্থাৎ যে ভ্যালুটা বেশি বার আছে। এখানে কোনো ভ্যালুই বেশি বার নেই, সবগুলোই সিঙ্গেল আছে, তবে সবগুলোই ম্যাক্সিমাম ওয়ান টাইমই আছে। মোডের ভ্যালুটা তার মানে ম্যাক্সিমাম এখানে কি 0ই হবে না 1 হবে? নাই তো, নাই 0।
কোনোটাই ডাবল বার নাই, সবগুলো ওয়ান টাইমই, আই মিন জিরো। এই পজিশনে আমাদের এটা জিরো। তবে যদি থাকতো 98 তিনবার করেছে, 50 তিনবার করেছে, সেম ভ্যালু হইতে হবে। 52 তিনবার করেছে আর বাকিগুলো তিনবার হয়নি, তাহলে আমরা 52 কে বলতাম মোট ভ্যালু। তার মানে আমরা তোমরা মোট জানো কিভাবে বের করতে হয়, রাইট? ওকে, এরপরে আসো এর ভেরিয়েশন তো বের করতে পারবো, তাই না? এই যে ভেরিয়েশন মানে ভেরিয়েন্স, এই ভেরিয়েন্স ভ্যালু বের করা জানো মানে এই তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে জানো, তাই না? মনে আছে এগুলা? এগুলো কিন্তু সব বের করতে হবে। আমি বলছি যে তোমরা জানো, পারবা, রাইট? ওকে, এরপরে আসো একটা জিনিস, তোমরা কোয়ার্টাইল, ডিসাইড, পার্সেন্টাইল এগুলো তো পারো। ফার্স্ট কোয়ার্টাইল পারো, সেকেন্ড কোয়ার্টাইল পারো, থার্ড কোয়ার্টাইল পারো। এই যেটার ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল কত হবে, কিভাবে বের করব? এটা ডিসক্রিট টাইপ অফ ডেটা, এটা কিন্তু লেভেলাইজড ডেটা না। লেভেলাইজড ডেটার ক্ষেত্রে মিডিয়ানের যে ফর্মুলাটা ছিল সেটাকে মডিফাই করে বের করেছিলাম, বাট এখন যদি ডিসক্রিট টাইপ অফ ডেটা, সেই ক্ষেত্রে বের করার নিয়ম হচ্ছে আই। এইখানে কিউ আই দ্বারা আমরা বুঝি, তাই না? আই এন ডিভাইডেড বাই কোয়ার্টাইল দেখে 4। তাহলে যদি এখানে আমরা ডিসাইড বের করতাম ডি আই, তাহলে এখানে লিখতাম আই এন ডিভাইডেড বাই 10। পার্সেন্টাইল হলে লিখতাম 100। তার মানে আমি বললে তোমরা ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল বের করতে পারবা, রাইট? যদি আমরা থার্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল বিয়োগ করি, খেয়াল করো, থার্ড কোয়ার্টাইল থেকে যদি ফার্স্ট কোয়ার্টাইল বিয়োগ করি, এইটাকে বলা হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আগে একটা রেঞ্জ বের করেছি, মনে আছে? এটা হচ্ছে বেসিক বা রুট রেঞ্জ, অরিজিনাল রেঞ্জ, ক্লিয়ার? এইটাকে বলতেছি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই রেঞ্জটা বের করি কি থেকে? ম্যাক্সিমাম থেকে মিনিমামকে মাইনাস করে। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এই জিনিসটাকে বের করি থার্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল বিয়োগ করে। থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইল এইখান থেকে বের করতে পারবা? জি স্যার। পারবা? পারবা না? পারবা। ওকে, এইটাকে বলা হয় তাহলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। যদি আমরা এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আই কিউ আর এইটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দ্যাট মিন্স এরকম, তাহলে ওটাকে বলা হয় সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এইখানে কিন্তু এইভাবে লেখা যেত Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। একই তো? সবাই বুঝতে পারতেছি? একটু ফুল অ্যাপ্লিকেশনটা খাতায় লিখে রাখিও, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এই যে সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এর আরেকটা নাম আছে, ওই নামটাকে বলা হয় কোয়ার্টাইল ডেভিয়েশন। আমরা একটা পড়ে আসছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওটার একটা ফর্মুলা ছিল, মনে আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি? ভেরিয়েন্সের ভ্যালুটাকে রুট ওভার করে দিলেই হয়। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে ভেরিয়েন্সের যে ভ্যালুটা পেয়েছি তার উপরে রুট স্কয়ার করে দিলেই হয়ে যায়। আর ওই ভেরিয়েন্সের একটা সূত্র ছিল, জানো তো? মনে আছে তো? সব কিন্তু জানতে হবে। ওকে, তার মানে সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের আরেকটা নাম হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা যদি বলি যে এখানে আমরা যে প্রথমে যেটা বের করেছি মিন ভ্যালু, এই মিন ভ্যালুটাকে বলা হয় অ্যাভারেজ মিন ভ্যালু। অ্যাভারেজ মিন ভ্যালু বা অ্যারিথমেটিক মিন ভ্যালু। কারণ হচ্ছে এই মিন ভ্যালু বলতে কিন্তু জিওমেট্রিক আর হারমোনিক নয়। এই মিন মানে হচ্ছে অ্যাভারেজ মিন ভ্যালু অথবা অ্যারিথমেটিক মিন ভ্যালু। এই পর্যন্ত সবাই কি বুঝতে পারতেছো? তার মানে আমরা হচ্ছে অ্যারিথমেটিক মিন ভ্যালু বের করেছি। এইটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় অ্যারিথমেটিক ডেভিয়েশন। অ্যারিথমেটিক ডেভিয়েশন। এতদিন অ্যারিথমেটিক মিন বলে আসতো বা অ্যাভারেজ মিন বলে আসতো, এইটার এখন আরেকটা নাম শিখলাম অ্যারিথমেটিক ডেভিয়েশন। সবাই বুঝতেছো?
লাস্ট আর একটা জিনিস, সেটাকে বলা হয় মিডিয়ান ডেভিয়েশন। মিডিয়ান, আমরা মিডিয়ান তো বের করতে জানি তাই না? মিডিয়ান বের করতে পারি, এটা মিডিয়ান, আর এটা হলো মিডিয়ান ডেভিয়েশন। ঠিক আছে, এটার একটা ফর্মুলা আছে, আমি আজকে আর এটাতে জড়াতে চাচ্ছি না। তার মানে আমরা কতগুলো পয়েন্ট আমরা বের করতে পারি শুধু তামিমের রানের উপর বেস করে। মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ, অ্যাভারেজ মিন অর অ্যাভারেজ ডেভিয়েশন, অ্যারিথমেটিক ডেভিয়েশন, একই জিনিস। মিডিয়ান, মোড, এগুলো তো বাই ডিফল্ট আসে। অতিরিক্ত আমরা বের করতে পারি এই দুইটা, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এর একটা নাম কোয়ার্টাইল ডেভিয়েশন। বারবার পড়বা লিখবা, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। পরীক্ষার মধ্যে কোনটা শব্দ লেখা আছে পরে দেখবা যে যখন এর সাথে 99টা টার্ম নিয়ে আসছো, মাথা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য সিকোয়েন্সিয়ালি এগুলো বারবার পড়তে হয়, লিখতে হয়, বুঝতে হয়, আদারওয়াইজ মনে থাকবে না কিন্তু। আর একটা লাস্ট আছে মিডিয়ান ডেভিয়েশন। অনেকগুলো ভ্যালু বের করেছি না? এই প্রত্যেকটা ভ্যালুই সেম তো হবে না, ইঞ্জিনিয়ারিং তো ডিফারেন্স টাইপ হবে। তাহলে আমরা এই সবগুলো ভ্যালু তামিমের রানের পর বেস করে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি তামিমের গড় রান কত আছে, মিনিমাম কত আছে, ম্যাক্সিমাম কত আছে, তার মোট কত আছে, তার হচ্ছে মিডিয়ান কত আছে, টোটাল নাম্বার অফ 50, টোটাল নাম্বার অফ 100, আরো কিছু বলছি পয়েন্ট, এগুলো বের করতে পারি না। তার মানে হচ্ছে তামিমের এই রানেরকে সামনে রেখে আমরা অনেকগুলো পয়েন্ট আউট করতে পারি। এই পয়েন্টগুলো দেখে দেখে আমরা তার একটা ধারণা নিতে পারি, ও আচ্ছা তামিম সাধারণত গড়ে এইরকম রানই করে, একটা ডিসিশন আসতে পারে না? আমরা একটা ভাবতে পারি যে তার মানে তামিমের রান খুব একটা ভালো না, অথবা খুবই ভালো। যদি খুব ভালো ভালো হতো তাহলে আমরা বুঝতাম যে আচ্ছা অবজারভেশনই বলতেছে তার রানগুলো সাধারণতই খুবই ভালো। যেমন কারো এরকম থাকতেই পারে যে রান বিগত 10 ম্যাচে 30-এর নিচেই নেই, আবার একজনের থাকতে পারে যে তার 50 নিচেই নাই, সব 10টা ম্যাচ খেলেছে 10টায় 50 আপ। আবার এমন হতে পারে যে কারো 10-এর উপরে আছে। আবার এর মাঝখানে থাকতে পারে কারো 2বার ডাক হয়েছে, কারো থাকতে পারে যে একবারও ডাক হয়নি। এই যে অনেকগুলো জিনিস আমরা পয়েন্ট আউট করতে পারি বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা থেকে। এই সবগুলো ফর্মুলা আসলে জানার উদ্দেশ্য একটাই, তার পারফরমেন্স বোঝা। অ্যাকচুয়ালি একজন প্লেয়ারের যখন পারফরমেন্স টেস্টিং করা হয়, স্ট্যাটিস্টিক্যাল এরকম অনেক ইনফরমেশন আছে, অনেক পয়েন্ট আছে। আমরা বেসিক লেভেলে আছি, তাই আমরা বেসিক ফর্মুলা নিয়ে ডিসকাশন করছি। এই সকল পয়েন্টগুলো বের করে আমরা তামিমের ব্যাপারে একটা ডিসিশন নিতে পারি যে তামিম আসলে কিরকম খেলছে, তাকে কি আসলে খেলার মধ্যে আছে কিনা। তারপরে হচ্ছে একদিন থেকে আরেকদিন রানের মধ্যে একটা সিকোয়েন্স অনেক সময় তৈরি হয়ে যায়, অনেক সময় থাকে না। তবে অল্প ডেটা নিলে বোঝা যায় না, বেশি ডেটা নিলে বোঝা যায়। তার যদি 200 ম্যাচের ডেটা মানে 100 ম্যাচের ডেটা নাও, অবশ্যই একটা না একটা সিকোয়েন্স রিলেশন বের হবে। সেটা এরকম হতে পারে তার এই যে রান করে সাধারণত 30 রান, দেখা যাচ্ছে 3 ম্যাচ বা 4 ম্যাচ পরে আবার 30 করে বা 30-এর কাছাকাছি করে। আবার এমন হয় যে 5-7 ম্যাচ পরে যায় সে হাফ সেঞ্চুরি করে। কিছু কিছু যেরকম ধরো কোহলির ক্ষেত্রে যদি আমরা দেখি, বিরাট কোহলির ক্ষেত্রে ওর ইন জেনারেলি বেশ কিছু ম্যাচ পরে, একটা মোটামুটি ধরে 7 থেকে 8 ম্যাচ পর পরই যায় সে হাফ সেঞ্চুরি করে। তার যদি বিগত 100 ম্যাচের ডেটা দেখো, দেখো যে এইরকমই করছে, 7 থেকে 8 ম্যাচ পর পরই সে হাফ সেঞ্চুরি করে বসে, আর 10 ম্যাচ বা 12 ম্যাচ পর পরই যায় সে সেঞ্চুরি করে বসে। যে কারণে সে সচিনকেও টপকে গেছে। তার অ্যাভারেজ যদি একটা সিকোয়েন্স দেখি, তার মানে আমরা বলতে পারি তার যে পারফরমেন্স চলতেছে যেভাবে, সেভাবে সে আরো হয়তো মিনিমাম আরো রিটায়ার যাওয়ার আগে আরো হয়তো 20টা সেঞ্চুরি করে বসতে পারে। এটা সম্ভাব্যতা খারাপ। বাস্তবতা দেখা গেল তোমার এই সম্ভাবনা করেছে 20টা সেঞ্চুরি করতে পারে, বাট দেখা গেল যে 15 থেকে 17টার মধ্যে সে সেঞ্চুরি করেছে। দ্যাট মিনস তোমার পারসেপশন অনেক রাইট। কারো পারসেপশন এমন হতে পারে যে না 50%-এরও কম, 10টারও কম করেছে। দ্যাট মিনস তোমার পারসেপশনের মধ্যে কোথাও না কোথাও একটা প্রবলেম হয়েছে। বুঝাইতে পারছি? তার মানে এই যে তামিমের শুধু ডেটা নিয়ে আমরা তামিমের সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি, এই একটা কাজ। আর একটা কাজ হতে পারে সাকিব আল হাসানের 10টা নিলাম, সেও ব্যাটসম্যান হিসেবে একদম খারাপ না, তামিম বোলার হিসেবে চলবে না খুব একটা, আবার সাকিবের বল রান দুটোই খুব ভালো চলবে। তার মানে আমরা যদি তামিমকে কম্পেয়ার করতে চাই, নিশ্চয়ই সাকিব আল হাসানের সাথেই করতে হবে ব্যাটিং লাইনে। এখন ধরো তোমার এখানে তামিম, সাকিব
আবার হচ্ছে ভালো রান করে আর কি আছে মুশফিকুর। আচ্ছা মুশফিকুর 3 জনের 10 দিনের ম্যাচ নিয়ে ডিসিশন নিতে হবে ফার্স্ট ডাউনে কাকে নামাবো, তারপরে কাকে নামাবো, তারপরে কাকে নামাবো। এই যে ম্যানেজার যে ডিসিশন নেয়, সিলেকশন বোর্ড যে ডিসিশন নেয়, তারা কিন্তু মুখের দিক তাকিয়ে আর ইসের উপরে ডিসিশন নেওয়া হয় না, তার ডেটা অ্যানালাইসিস করে নেওয়া হয়, তার বিগত কয়েকদিনের কি কি আমি বিষয় করেছি। আচ্ছা যেটা বলছিলাম যে তার মানে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই যে ডিসিশনগুলো হয় এক প্লেয়ারের আর এক প্লেয়ারের পারফরমেন্স কেমন, কাকে সিলেকশনে আগে নামাবো কাকে পরে নামাবো, কে কোন লেভেলে রান করার অবস্থা থেকে বোঝা যায় যে তাকে যদি ফার্স্ট ডাউনে নামাই মানে প্রথমেই ওপেনিংয়ে নামাই তার রান 10 দিন তামিমকে প্রথমে নামাবো দেখবে যে এক ধরনের চেঞ্জ আসবে, তাকে অলওয়েজ সেকেন্ড ডাউনে নামান দেখবে যে আরেক ধরনের চেঞ্জ আসবে। তুমি যদি সাধারণত লাস্টে মাশরাফিকে নামাও দেখবে প্রথম যখন সে ব্যাটিং লাইনে খুব ভালো করলো অল্প সময়ের জন্য নিচে নামতো, একটা দুইটা 4-6 মেরে দিত, তখন সিলেকশন বোর্ড করলো কি না তাকে আর একটু আগে নামাও, কারণ যেহেতু 4-6 ব্যাট থেকে আসে লাস্টে যাওয়ার সে তাকে আর এক ব্যাটসম্যান আগে দাও। দেখা গেল যে মাশরাফি তখনও ভালো করছে, তখন তাকে 2 জনের আগে পর্যন্ত নামাইছে। এটা কেন নিছে? তার ওই রানের সিকোয়েন্স বুঝে ক্যারেক্টার বুঝে। তো আমাদের এই তামিমের শুধু ডেটা অ্যানালাইসিস করে তামিম সম্পর্কে বলা যায়, আর তামিমের রেসপেক্টিভে আরো 3 জন ব্যাটসম্যানকে নিয়ে তাদের মধ্যে কম্পারিজনও পাওয়া যায়। এই যে 3 জনের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে এত পয়েন্ট বের করেছো, যদি তামিম সাকিব আর মুশফিক 3 জনের নাও এবং এই রান 10টা দেখার পরে মোটামুটি কাছাকাছি মনে হয়, দেখে ডিসিশন নেওয়া খুব কঠিন, যে দেখে মনে হচ্ছে 3 জনের পারফরমেন্স সমান। সাপোজ অনেক সময় এরকম হয় যেমন ধরো সাকিব আল হাসান তামিম আর ধরো সৌরভ গাঙ্গুলিকে নিলেন, দেখা গেল তাদের 3 জনেরই লাস্টের যে 10 দিনের ম্যাচ প্রায় খুব কাছাকাছি, মানে প্রায় একেবারে সেম মনে হচ্ছে। তার মানে কি তখন কিন্তু ডিসিশন নিতে তোমার খুব টাফ হবে। যেমন আমি তোমাদের নেক্সট ক্লাসে প্রথমে একটা ডেটা লিখবো, ওই ডেটাটা দেখে ডিসিশন নেওয়া খুব টাফ, যে কার সে কে বেটার, ব্যাটসম্যান এ বেটার নাকি ব্যাটসম্যান 2 বেটার। প্রথমে একবার লিখবো দেখেই বলে দিতে পারবো স্যার এর চেয়ে এ বেটার, কারণ কি অবজারভেশনই বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত যখনই লিখবো তখনই তোমাদের ডিসিশন নিতে টাফ হয়ে যাবে, কারণ দেখে মনে হবে দুইটা সেম। তখন আমরা কি করব, কম্পারিজন হবে, এই সব পয়েন্ট বের করব, সব পয়েন্ট বের করে দেখবো যে কার কয়টা পয়েন্টে এগিয়ে, যে পয়েন্টে যতগুলো পয়েন্টে এগিয়ে, এখানে টোটাল কতটা পয়েন্ট বের করবো 1 2 3 4 5, আসলে এখানে একটা দরকার, এইটা বের করলে এটা লাগে না, 1 2 3 4 5 6 7 8, মিনিমাম 8টা ভ্যালু 9 10, মিনিমাম 10টা ভ্যালু বের করে আমরা ডিসিশন নেব কে বেশি পয়েন্টে এগিয়ে, কার বেশি, তার মানে সে বেশি ভালো। বুঝাইতে পারছি? এই যে নিজের পারফরমেন্স বোঝা যায়, অন্যের সাপেক্ষে কম্পারিজন করা যায়, দুইটা ঘটনা। শুধু তোমাকে জাস্টিফাই করা যায়, আর একটা হচ্ছে অন্যের সাপেক্ষে তোমাকে জাস্টিফাই করা যায়, দ্যাট মিন্স কম্পেয়ার করতে গেলে মিনিমাম 2 জন, তার বেশি লাগে, 2 আর মোর লাগে। আর নিজেরটা করতে হলে শুধু নিজেরটাই অ্যানালাইসিস করতে হয়। যখন শুধুমাত্র তুমি নিজেরটা অ্যানালাইসিস করবা সেটা হলো অ্যাবসলিউট, সেটা হলো অরিজিন। শুধু তামিমের রানের উপর অ্যানালাইসিস করছি, দ্যাট মিনস সেটা অরিজিন অ্যাবসলিউট। অর্থাৎ শুধু তামিমের উপরে যখন করছি আমরা তখন হচ্ছে অ্যাবসলিউট। আর যখন অন্যের সাথে কম্পেয়ার করছি, তামিম বা মুশফিক বা তামিম মুশফিক 2 জনের সাথেই বা ওয়ার্ল্ডের অন্য কোনো ব্যাটসম্যানের সাথে, তখন যেটা হয় সেটা কি হয় রিলেটিভ। বুঝাইতে পারছি? আর এই যে কি করলাম, হয় নিজের পারফরমেন্স যাচাই করলাম, অথবা নিজের পারফরমেন্স নিজের ক্যারেক্টার অথবা নিজের ফিচার, নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করলাম, আর এক হচ্ছে অন্যের সাপেক্ষে আমার অবস্থা বোঝার চেষ্টা করলাম, দ্যাট মিন্স কম্পেয়ার করলাম। দিন শেষে মোরালিটি হচ্ছে বোঝা যে হু ইজ বেটার। এক হচ্ছে নিজের সাথে কোন লেভেলে আছে সেটা ফিল করা, আন্ডারস্ট্যান্ড হওয়া, আর একটা হচ্ছে অন্যের সাপেক্ষে আমার কোন অবস্থায় আছে সেটা ফিল করা। তার মানে হচ্ছে একটা হয় কম্পারিজন, না হলে নিজেরই জাস্টিফিকেশন, দ্যাট মিন্স একটা ডিসিশন নিতে হবে। তবে এই যে ঘটনা তোমাদের ফুল এক্সপ্লেন করলাম, এই ফুল ঘটনাটাকে স্ট্যাটিস্টিক্যালের ভাষায় একটি মাত্র শব্দের সাথে প্রকাশ করা হয়, ওই শব্দটার নাম ডিসপারশন। ডিসপারশন মানেই হচ্ছে জাস্টিফাই করা। কিরকম জাস্টিফাই? নিজেই নিজের ডেটার উপর জাস্টিফাই করা।
আর একটা হচ্ছে অন্যের। যেরকম তোমার এসএসসি রেজাল্ট, ইন্টারমিডিয়েটের রেজাল্ট, তোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট, এই চারটা রেজাল্ট অ্যানালাইসিস করে আমি তৃতীয় সেমিস্টারে তোমার কি রেজাল্ট হতে পারে এটার একটা ডিসিশন নিতে পারি, এটা পারসেপশন করা যেতে পারে। আর একটা হতে পারে তোমার এসএসসি, ইন্টারমিডিয়েট, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, তোমার 3 বন্ধুরও এসএসসি, ইন্টারমিডিয়েট, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এই 3 জনের মধ্যে কম্পারিজন করে বলা যেতে পারে 3 জনের মধ্যে কার রেজাল্টটা বেশি বেটার হতে পারে। বুঝাইতে পারছি কথা? এই যে ঘটনাটা জাস্টিফাই করলাম, এই পুরো ঘটনাটাকে একটা লাইনে বোঝাইতে পারছি না, এই পুরো ঘটনাটাকে আমি বলছি। তোমাদের উদ্দেশ্য হচ্ছে লজিক বোঝা। বইয়ের ভাষা এইভাবে লেখার দরকার নাই যে ডিসপারশন ইজ দ্য প্রসেস অফ ভেরিয়েশন অফ ইচ আইটেম, এই ডেফিনেশন মনে রাখার দরকার নাই। দ্য ডিসপারশন ইজ আ প্রসেস অর মেজারমেন্ট টু আইডেন্টিফাই দ্য ভেরিয়েশন অফ ডেটা, এইরকম সেন্টেন্স মনে রাখা দরকার। কিন্তু ফুল একটা ঘটনা তোমাদের এক্সপ্লেন করলাম, যে ঘটনাটাকে স্ট্যাটিস্টিক্যালের ভাষায় প্রকাশ করার টার্মের নাম হচ্ছে ডিসপারশন। এই ডিসপারশনে যেহেতু ঘটনায় 2টা ঘটনা ঘটে, একটা নিজের মধ্যে হয় আর একটা অন্যের সাপেক্ষে হয়। নিজের মধ্যে যখন হয় অ্যাবসলিউট ডিসপারশন, অন্যের সাথে কম্পেয়ার হলে রিলেটিভ ডিসপারশন। এই অ্যাবসলিউট ডিসপারশনের আমরা এই 10টি পয়েন্ট বের করতে পারলেও অ্যাবসলিউট ডিসপারশনের জন্য মিনিমাম 4টা কোয়ালিটি থাকতে হবে। এই 4টা কোয়ালিটির একটার নাম হচ্ছে এই যে arithmetic or average deviation, I mean arithmetic mean, range, semi-interquartile range and median deviation। এই 4টা গুণ তার থাকতে হবে। অ্যাবসলিউট ডিসপারশনের মধ্যে সবই পড়বে, বাট বেসিক্যালি তার ভিতরে এই 4টা থাকতেই হবে, কারণ এই 4টা ছাড়া বাকি যেগুলো আছে ওগুলো সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে বাই ডিফল্টই থাকবে। বাট যখন আমরা অ্যাবসলিউট ডিসপারশনের কথা বলবো তখন তার মধ্যে 4টা জিনিস অবশ্যই থাকতে হবে, মানে আমাকে চেক করতে হবে। 4টার মধ্যে একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে অ্যারিথমেটিক ডেভিয়েশন, একটা হচ্ছে সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অথবা কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন, মিডিয়ান ডেভিয়েশন। অর্থাৎ ডেভিয়েশনের মধ্যে আরো একটা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 5টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মধ্যে ডেভিয়েশন কিন্তু 4টা হয়ে গেল, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিডিয়ান ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যারিথমেটিক ডেভিয়েশন। ডেভিয়েশন 4টা, আর একটা হলো শুধু রেঞ্জ। বুঝাইতে পারছি? এই 5টা মিনিমাম কোয়ালিটি থাকবে অ্যাবসলিউট ডিসপারশনের ক্ষেত্রে। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? নেক্সট ক্লাসে একটা সরাসরি প্রবলেম সলভ করে অ্যাবসলিউট ডিসপারশনে, আর একটা হচ্ছে রিলেটিভ ডিসপারশন। নিজেরাই রিয়েল লাইফ থেকে এই যে আমি এখানে দেখাই দেবো, এরপরে তোমরাই যে কাজটা করে, সামনে T20 আসতেছে না, তুমি সাকিব আল হাসান হোক অথবা মনে করো যে বিরাট কোহলি, ওদের লাস্ট 10 দিনের রান নেটে সার্চ করলে পেয়ে যাবে। লাস্টটা 10 ম্যাচের রান চাই, ওই রানটার একদম জেনুইন থেকে নিবা, এরপরে এটা টেস্ট করবা। আচ্ছা, বিরাট কোহলির কাছাকাছি টপ যে ব্যাটসম্যানগুলো আছে প্রথম ওয়ার্ল্ডের এই মুহূর্তে ওআইডি বা T20 র্যাঙ্ক অনুসারে টপ 10 ব্যাটসম্যানের লাস্ট 10 দিনের ডেটা নেট সার্চ করলে পাওয়া যাবে, নেওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে। ওই ডেটাগুলো নিয়ে তুমি এখনই একটা অ্যানালাইসিস করে ডিসিশন নিতে পারো এই T20-তে কার পারফরমেন্স বেটার হবে। তোমার মনে হতে পারে স্যার যেহেতু 1 নাম্বার তারই তো বেটার আসবে, এটা বোঝাই যাচ্ছে। নো, অলওয়েজ সেটা হবে না। কারণ হচ্ছে কি, খেলা শুধুমাত্র এই ডেটার উপর ডিপেন্ড করে না, ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে। আমি মুড, এই মুড বলতে কিন্তু এই মুডের কথা বলছি না, মেন্টালি মুডের কথা বলছি। সুইং করে আপনি তো বললেন যে তাহা দেখছো সব